এখন আমি আদার ব্যাপারে জাহাজের খবর নিব। কথা হচ্ছে যে উনি তো না এক এক সময় এক এক কথা বলেন, যে দেশে আছেন সেই দেশ ও এক এক রকম এক এক সময় এক এক রকম কথা বলেন। একবার বলেন যে তাদের সংসদীয় কমিটি বলছে যে ভারতের মাটি ব্যবহার করতে দিবে না রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে। আবার উনি শুনি যে আবার 5 তারিখে বক্তব্য দিবেন। এখন উনি বক্তব্য দেওয়া, উনি বক্তব্য না দেওয়া বা নানান রকমের, একবার শুনি ওনার রেকর্ডেড বক্তব্য শোনাবেন, একবার শুনি উনি জনসমক্ষে আসবেন। তো এইগুলো তো একেবারেই সোশ্যাল মিডিয়ার কিছু বক্তব্য, এটার অথেন্টিসিটি নিয়ে তো আমাদের কাছে কোনো প্রমাণ নাই। এক, সেকেন্ডলি হচ্ছে উনি বক্তব্য দেখ অথবা না দেখ, তাতে আমাদের এই ট্রাইব্যুনালের সাথে তো এইসব কাজের কোনো সম্পর্ক নাই। আমাদের দরকার হচ্ছে যে উনি দণ্ডপ্রাপ্ত। আমাদের সরকারের এখন কাজ হচ্ছে এই রায়টা কীভাবে বাস্তবায়ন করা যায়। সেই বাস্তবায়ন করতে গেলে তাকে আনার একটা ব্যাপার থাকে, আর তাকে যদি আনা না যায় বাস্তবায়নটা দেরি হবে। আর উনি কোথায় কিভাবে বলবেন কি বলবেন না, কি করবেন না, আসলে এই বিষয়ে আমাদের এখতিয়ার বহির্ভূত কাজ, এটা আমরা কিছু বলতে পারি। আমি খসড়া আইনটা দেখেছি, আইনটা প্রণয়ন হওয়ার পরে আমরা হয়তো আরও মন্তব্য করতে পারবো। তবে যেটুকুন আমরা খসড়া আইনে দেখেছি তাতে খুব একটা কনফ্লিক্টিং কিছু দেখছি না। কিছু গুম স্বতন্ত্র ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে, আর কিছু গুম যেটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে। যদি সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড হয় তাহলে এটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে এই ট্রাইব্যুনালে বিচার্য। আর যদি সেটা ইন্ডিভিজুয়াল একটা গুমের ঘটনা হয় তাহলে এটা স্বতন্ত্র ফৌজদারি অপরাধ এবং গুম বলে গণ্য হবে। এবং একটা জিনিস আপনি যেটা বলেছেন, আমি খসড়ায় যেটুকুন দেখেছি সেটা হচ্ছে স্বতন্ত্র অপরাধ যেটা হবে ওইটা হবে গুম, আর সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড যেটা হবে এটি কিন্তু আর গুম হিসেবে গণ্য হবে না, এটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে। এরকম একটা খসড়া আইনটায় আমরা এরকম প্রস্তাবনায় দেখেছি। তবে চূড়ান্ত আইন প্রণয়ন হওয়ার পরে আমরা এই বিষয়ে আরও বলতে পারব। ওখানে আমাদের কোর্টের একটা কন্টেম্পট পিটিশনে, একটা কন্টেম্পট রুলের উপরে, কন্টেম্পট অর্ডারে ছিল যে তিনি যাতে বিদ্বেষমূলক কোনো কথা না বলেন। দেখেন, বিদ্বেষমূলক কোনো কথা এটা প্রচলিত আইনেও বলা যায় না। আপনি যে কথায় ট্রাইব্যুনাল এর ইমেজ সংকটে পড়ে বা কন্টেম্পট হয়, এই বক্তব্য তো প্রচলিত আইনেও করা যায় না, আন্তর্জাতিক আইনেও করা যায় না। তো সেখানে তখন তাকে কিন্তু ওনার বক্তব্য বলতে বারণ করা হয়নি, শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। সো উনি তো কত কথাই বলেন, সেই জন্য তো কোর্ট কোনো না, এটা বিদ্বেষমূলক, যেটা বিদ্বেষমূলক মানে আপনি নির্ণয় করেন ওইভাবে যে যদি এটা কন্টেম্পচুয়াস হয় তাহলে আপনার বিষয়টা অন্যরকম। আর যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন ওইটার উপর তো আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই। বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। আমাদের ট্রাইব্যুনালের কাজ হচ্ছে তাকে গ্রেফতারি পরোয়ানা দেওয়া। এই পরোয়ানাটা বাস্তবায়ন করে বা এক্সিকিউশন করে সরকার। আমাদের ওখানে যে মানে বেনজির আহমেদকে দেশে আনার যে প্রক্রিয়াটা, আপনারা ইতিমধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের ব্যাখ্যা আপনি শুনেছেন। তাকে আনার জন্যে আমাদের সরকারের পক্ষ থেকে সেখানে একটা ল ফার্ম নিযুক্ত করা হয়েছে, কিন্তু সেইটা মানে আদৌ তিনি জামিন পেয়েছেন কিনা, অথবা যদি পেয়ে থাকেন তাহলে কোন টাইপ জামিন পেলেন এবং বাকি প্রক্রিয়া কীভাবে হবে এটা আসলে গভর্নমেন্ট বলতে পারবে ভালো। এটা তো আমাদের কোনো কাজ না, আমাদের ফাংশন আমরা দিয়েছি আমাদের সবগুলো। এটা তো আমার একজ্যাক্টলি মনে নেবে, তবে 4-5টা মামলার ওয়ারেন্ট তো তাকে দেওয়া হয়েছে। তো আমাদের জন্য দোয়া করেন, আমাদেরকে একটু সহযোগিতা করেন যাতে আমরা দ্রুততার সাথে পারি। মানুষের তো একটা প্রত্যাশা আছে যে জুলাইয়ের 2 বছর হয়ে গেছে, মানুষ যারা শহীদ পরিবার, যারা আহতদের পরিবার, তাদের তো একটা বিচার দ্রুত পাওয়ার একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে আছে। আমরাও চেষ্টা করছি যে সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের দ্রুত ইনভেস্টিগেশন এবং দ্রুত বিচার। আমাদের উপরে আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমাদের জন্য একটু দোয়া করেন যাতে আমরা দ্রুত ইনভেস্টিগেশন এবং বিচারটা করতে পারি।